ভালোবাসি তোকে। সালমা চৌধুরী। পর্ব ১। শরতের মোহময় প্রভাত, হৃদয় ছোঁয়া নির্মল সৌন্দর্যে নিসর্গ সেজেছে অপরূপ সাজে। নীল অভ্রের বুক চিরে শুভ্র মেঘেরা দল পেতে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। ক্যালেন্ডারের পাতার সাথে সাথে প্রকৃতিও জানান দিচ্ছে শিউলি ঝরা শরতের আগমন ঘটেছে। পূর্ব দিগন্তের বিভাব সৌর আলো শিশির ভেজা সবুজ ঘাসদের রাঙিয়ে দিচ্ছে। রৌদ্র ছায়ার মাঝে একটা মরা গাছের মগডালে বসে কৃষ্ণবর্ণের একজোড়া ময়না পাখি খক খক করে ডেকে যাচ্ছে। পরিত্যক্ত স্থানে অযত্নে বেড়ে ওঠা গগন শিরীষ গাছের সাদাটে ফুলের সুবাসে চারপাশে মোহিত হয়ে আছে। শরতের এই অনিন্দিত রূপের মাঝেও কোথাও যেন একরাশ বিষাদময়তায় নিরন্তর বুক কাঁপছে। রেল স্টেশনের চত্বরে ইস্পাতের বেঞ্চে বসে আছেন এক মধ্যবয়স্ক নারী। বয়স ৫০-এর কাছাকাছি। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও বয়সের তুলনায় সফেদ বলা চলে। পরনে কালো বোরকা, চুল শ্যাওলা রঙের ওড়নায় আবৃত। মধ্যবয়স্কার নিষ্প্রাণ দৃষ্টি অদূরে প্রতীক্ষমান ট্রেনের দিকে। আলো ছায়ার পূর্ণ জীবনের মাঝে অনুভূতির দেওয়াল যেন চূর্ণ হয়ে গেছে। মস্তিষ্ক আজ বিধ্বস্ত প্রায়। মিনিট দুয়েকের মধ্যে ট্রেন মন্থর গতিতে স্টেশন ত্যাগ করল। মধ্যবয়স্কার দৃষ্টি অবিচল। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গাল ঘেঁষে নামতেই এক সমর্থ হাত কাজ স্পষ্ট করল। মধ্যবয়স্ক এক পুরুষ কণ্ঠে কোমলত্ব মিশিয়ে ডাকলেন, মাহমুদা। ভদ্রমহিলা নিঃশব্দে অশ্রু মুছে চোখ তুলে তাকালেন। সহসা নির্লিপ্ত ভঙ্গিতে হাসার চেষ্টা করলেন। মধ্যবয়স্ক লোকের ঠোঁটে হাসির পরিবর্তে চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট দেখা গেল। চিন্তিত কণ্ঠে জানতে চাইলেন, কেন? কতগুলো বছর পর জন্মভূমিতে পা রাখলাম, ভাবতেও পারিনি আবার কোনোদিন এই মাটিতে পা রাখবো। আমরা যা ভাবি তা সবসময় ঠিক হয় না, কখনো কখনো ঠিক সেটাই হয় যেটা আমরা কল্পনাও করি না। মধ্যবয়স্ক লোক অবচেতন মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভদ্রলোকের নাম আমিনুল ইসলাম, বর্তমানে ঢাকায় এয়ার মার্শাল পদে কর্মরত অবস্থায় আছেন। ভদ্রমহিলার নাম মাহমুদা খান আমিনা, তারা সম্পর্কে স্বামী স্ত্রী। আমিনুল ইসলাম পুরু কণ্ঠে বললেন, খাবে চলো। মাহমুদা তৎক্ষণাৎ বললেন, খিদে নেই। সারা রাত কিছুই খাওনি, এভাবে না খেয়ে থেকে শরীর শরীর খারাপ করার কোনো মানে হয় না। তুমি গ্রামে আসতে চেয়েছো, আমি নির্দ্বিধায় তোমাকে নিয়ে এসেছি, একটা বারের জন্য বাধা দেওয়ার চেষ্টাও করিনি। তুমি এখন না খেলে শরীর খারাপ করবে, বাড়িতে কোনো একটা অঘটন ঘটে হবে ভাবতে পারছো? মাহমুদা মলিন গলায় বললেন, আমার খুব ভয় হচ্ছে। ভয় পেও না, মনে সাহস রাখো। ভাইজানের মুখোমুখি হলে কি হবে? মাহমুদা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, তোমার ভাইপো সব সামলে নেবে, দেখে নিও। মাহমুদা মৃদু বললেন, ওর ভরসাতেই তো এত দূর আসা। এখন খাবে চলো। সকালের নাস্তা শেষে রিকশায় করে দুজন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। মাহমুদার হাতে বাসের টিকিট দিয়ে আমিনুল নিবৃত্ত গলায় বললেন, সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে জানিও। তুমি যাবে না? আমি গেলে পরিস্থিতি খারাপ হতে পারে, তার থেকে তুমি একা গিয়ে ঘুরে আসো, আমি বরং এখানেই অপেক্ষা করব। আমি একা যাব? হ্যাঁ, ঠিক আছে, তুমিও সাবধানে থেকো। আচ্ছা। মাহমুদা বাসের মাঝামাঝি একটা সিটে বসেছেন। তার দৃষ্টি জানালার বাইরে স্থির দাঁড়িয়ে থাকা স্বামীর উদ্বিগ্ন চেহারার দিকে। কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো। পিচ ঢালা রাস্তার দুধারে সারি সারি বনজ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের মাঝ বরাবর নির্বিঘ্নে বাস চলছে। সকালবেলার মৃদু বাতাস, আকাশ জুড়ে মেঘেদের ভেলা, গাছে গাছে পাখিদের কিচিরমিচির ধ্বনি আর প্রকৃতির মনোহর সুবাস হৃদয়ের কিনারা ছুঁয়ে যাচ্ছে। আধা পাকা বিস্তৃত ধানক্ষেত পেরিয়ে মাহমুদার দৃষ্টি নদীর তীরে শুভ্রতা ছড়ানো কাশফুলে নিবিষ্ট হয়ে আছে। সহসা চোখের সামনে ভেসে উঠেছে চিরসুখময় শৈশবের আহ্লাদিত স্মৃতি। বাবা মায়ের চোখের মনি, সেই সাথে তিন ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি। বড় দুই ভাইয়ের সীমাহীন ভালোবাসার প্রখরতা আজও অস্বীকার করার সাধ্য নেই। গ্রীষ্মের কালবৈশাখী ঝড়ে আম কুড়ানো, মুষলধারের বৃষ্টিতে কাকভূষণ্ডী হয়ে বাড়ি ফেরা, শরতের ভোরে বাড়ি থেকে লুকিয়ে কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়া, এসবই এখন ধুলোজামা অতীত। বাবার মৃত্যুর বছর দুয়েকের মধ্যে অনিচ্ছাকৃতভাবে শৈশবের স্মৃতিতে ঘেরা রূপলা বন্যে পূর্ণ জন্মভূমি ছেড়ে ঢাকার মতো ব্যস্ততম কংক্রিটের নগরে পাড়ি জমাতে হয়েছিল। গ্রামের মায়াডরে বেড়ে ওঠা প্রফুল্ল জীবন প্রথমবারের মতো শহরের চার দেওয়ালের মাঝে বন্দী হয়েছিল।
গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভুলে শহরের টিকে থাকার লড়াইয়ে হৃদয় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বড় ভাইদের সাথে মানসিক সম্পর্কের অবনতিও ঘটেছিল। বছর কয়েক পর নির্বোধ মস্তিষ্কে অতর্কিত অনুভূত অদৃশ্য স্বপ্নঘোর কিংবা নির্দয় নিয়তির নিমিত্তে নেওয়া ভুল সিদ্ধান্তের দরুন মা ভাইদের সাথে চিরতরে সম্পর্ক ছিন্ন হয়েছিল। সেদিনের পর বাবার কেনা ভিটাতে পা পর্যন্ত রাখতে পারেননি। ১ বছরের মাথায় মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন, কিন্তু ভাইজানের কঠোর সিদ্ধান্তের কারণে মৃত মায়ের লাশ ছোঁয়ার অধিকারও সেদিন হারিয়েছিলেন। ঝরা পাতার মতো ভাইদের জীবন থেকে নিঃশব্দে ঝরিয়ে গেছিলেন মাহমুদা খান। অস্তিত্বের সংগ্রাম সুখবাজি রেখে এক আকাশসম বিষাদ বুকে চেপে ঝাপসা চোখে বেরিয়ে গিয়েছিলেন পৈতৃক নিবাস থেকে। সেই থেকে কেটে গেছে বহু বছর। চলতি পথে অসংখ্যবার হোঁচট খেয়েছেন, শূন্যতায় তাকিয়ে বারংবার নিজেকে সামলেও নিয়েছেন। তবুও সময়ের সাথে সাথে হৃদয়ের অন্তঃস্থলে ভয়ঙ্কর রকমের অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। অনিশ্চয়তার জীবনে তিক্ততা ভুলতে চাতক পাখির মতো কত রাত কাটাতে হয়েছে। অকস্মাৎ চলন্ত বাসে ব্রেক কষল ড্রাইভার। গতি জড়তার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে গিয়েছে। উদাসীন মনের ভাবনা কাটিয়ে মাহমুদাও জানলার বাইরে তাকালেন। নিভৃত চিন্তার অনুগতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছেন বুঝতেও পারেননি। কপাল পর্যন্ত ঘোমটা টেনে বাস থেকে নামলেন। সকাল পেরিয়ে দুপুর হতে চলল। সূর্যের উত্তাপে উত্তপ্ত নিঃসর্গ। মাহমুদা স্থির নেত্রে চারপাশে নজর বুলাতে লাগলেন। এতগুলো বছরে প্রায় সবই বদলে গিয়েছে। কয়েক মুহূর্ত নির্বাক চোখে চেয়ে থেকে ধীর গতিতে হাঁটতে শুরু করলেন।